সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু সিরিজের শঙ্কুর সুবর্ণসূচক গল্পের আজ দ্বিতীয় পর্ব। ক্রোল পাইপে টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, প্রেতাত্মা নামানোর ব্যাপার একটা আছে। যেদিন কাজ শুরু করা হবে তার আগের দিন রাত্রে। কার প্রেতাত্মা? জগৎ বিখ্যাত আরব দেশীয় অ্যালকেমিস্ট জবির ইবন হায়ানের। 10ম শতাব্দীর এই মহান ব্যক্তিটির নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। আর কিছুই না, তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেওয়া আর কি। তবে সে কাজটা আমি থাকতে কোনো অসুবিধা হবে না। ক্রোল মিউনিকে একটা প্ল্যানচিট সমিতির সভাপতি, সেটা আমি জানতাম। আর দরকার লাগবে ওকে, কথাটা বলল ক্রোল। আর তার দৃষ্টি ঘরের দরজার চৌকাঠের দিকে চেয়ে দেখি সেখানে সন্ডার্সের পারস্য দেশীয় মার্জার মুস্তাফা দণ্ডায়মান। ওকে মানে? চেঁচিয়ে প্রশ্ন করল সন্ডার্স। সন্ডার্স বেড়াল পাগল, কতকটা আমারই মতো। 3 বছর আগে আমার গিরিডির বাড়িতে এসে সে আমার বেড়াল নিউটনের গলায় একটা লাল সিন্ধের রিবন বেঁধে দিয়ে গিয়েছিল। ক্রোল বলল, বেড়াল সম্বন্ধে স্পষ্ট নির্দেশ দিয়ে গেছে সাভেত্রা। গবেষণাগারে বেড়ালের উপস্থিতি অব্যর্থভাবে কাজে সাহায্য করে, তার অভাবে প্যাঁচা। কিন্তু আমার মনে হয় বেড়াল যখন হাতের কাছে রয়েছেই তখন প্যাঁচার চেয়ে। সন্ডার্স বা আমি কেউই সরাসরি ক্রোলকে স্পেন যাওয়া নিয়ে কথা দিলাম না, যদিও ক্রোল বারবার বলে দিল কর্কট ক্রান্তির সুযোগটা না নিলে আবার 1 বছর অপেক্ষা করতে হবে। ব্রেকফাস্ট খেয়ে আমরা 3 জনে হ্যাম্পাস্টেড হিতে মেলা দেখতে গেলাম। এটা প্রতি বছর একবার করে হয় এই গ্রীষ্মের সময়। দোকানপাট, জুয়োর জায়গা, নাগরদোলা, মেরিগোরাউন্ড আর ছেলে মেয়ে বুড়ো বুড়ির ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে যেখানে পৌঁছালাম সেখানে একটা সুসজ্জিত ক্যারাভ্যান জাতীয় গাড়ি দাঁড়িয়ে আছে। তার গায়ে লেখা, কাম অ্যান্ড হ্যাভ ইউর ফরচুন টোল্ড বাই ম্যাডাম রেনেটা। মহিলা নিজেই পর্দা দেওয়া জানলা দিয়ে মুখ বাড়িয়ে রয়েছেন। আমাদের দেখে সহাস্যে গুড মর্নিং করলেন। এই জাতীয় বেদে শ্রেণীর মহিলা ফরচুন টেলারদের এদেশে প্রায়ই দেখা যায়, বিশেষ করে মেলায়। ক্রোল তো তৎক্ষণাৎ স্থির করে বসল যে আমাদের ভাগ্য গণনা করিয়ে নিতে হবে। তার পাল্লায় পড়ে আমরা 3 জনেই ক্যারাভ্যানে গিয়ে উঠলাম। বিশালবপু ম্যাডাম রেনেটা ঘর সাজিয়ে দোকান সাজিয়ে বসে আছেন খদ্দেরের অপেক্ষায়। সরঞ্জাম সামান্যই, একটা গোল টেবিলের ওপর কাচের ফুলদানিতে একটিমাত্র লাল গোলাপ, আর তার পাশে একটা কাচের বল যাকে এরা ক্রিস্টাল বলে থাকেন। এই ক্রিস্টালের দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে এরা নাকি খদ্দেরের ভবিষ্যতের ঘটনা চোখের সামনে ছবির মতো দেখতে পান। ক্রোল আর ভনিতা না করে বলল, বলুন তো ম্যাডাম, আমাদের 3 বন্ধুর জীবনে সামনে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটতে চলেছে কিনা? আমরা 3 জনে একসঙ্গে একটা বড় কাজে হাত দিতে যাচ্ছি। রেনাটা কোনোই দুটোকে টেবিলের ওপর ভর করে ক্রিস্টালের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। আমরা 3 জনে তার সামনে টেবিলটাকে ঘিরে 3টে চেয়ারে বসেছি। বাইরে থেকে নাগরদোলার বাজনার শব্দ শোনা যাচ্ছে, আর তার সঙ্গে বাচ্চাদের কোলাহল। ক্রোলও দেখি মাথাটা এগিয়ে দিয়েছে বলটার দিকে। আই সি দ্য সান রাইজিং, প্রায় পুরুষালী কণ্ঠে ফিসফিস করে বললেন ম্যাডাম রেনটা। ক্রোলের নিঃশ্বাস হঠাৎ বন্ধ হয়ে গেল। সান বলতে সে সোনায় ধরে নিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আই সি দ্য সান রাইজিং ফর ইউ, আবার বললেন ম্যাডাম রেনাটা। অ্যান্ড? মহিলা চুপ। এবার আমারও যেন বুকটা দূর দূর করছে। এসব ব্যাপারে বয়স্ক লোকদেরও যেন আপনা থেকেই ছেলে মানুষ হয়ে যেতে হয়। অ্যান্ড হোয়াট? অসহিষ্ণুভাবে প্রশ্ন করল ক্রোল। তার সইছে না, কিন্তু ম্যাডাম রেনাটা নির্বিকার। তার হাত দুটো বলটাকে দুপাশ থেকে ঘিরে রেখেছে, বোধহয় বাইরের আলো বাঁচিয়ে ভবিষ্যতের ছবিটাকে আরো স্পষ্ট করার জন্য। অ্যান্ড? আবার সেই খসখসে পুরুষালী কণ্ঠস্বর। অ্যান্ড আই সি ডেথ। ইয়েস, ডেথ। হুজ ডেথ? ক্রোলের গলা এই দুটো কথা বলতেই কেঁপে গেল। আবার দ্রুত পড়েছে তার নিঃশ্বাস। দ্য ডেথ অফ আ রেডিয়ান্ট ম্যান, অর্থাৎ একজন দীপ্যমান পুরুষের মৃত্যু। এর বেশি আর কিছু খুলে বললেন না ম্যাডাম রেনাটা। দীপ্যমান পুরুষটি কেমন দেখতে জিজ্ঞেস করতে বললেন, হিজ ফেস ইজ আ ব্লার, অর্থাৎ তার মুখ ঝাপসা। সন্ডার্স চেয়ার ছেড়ে উঠে পড়ল।
ভদ্রমহিলার ঘোর কেটে গেছে। তিনি হাসি মুখে তার হাতখানা বাড়িয়ে দিয়েছেন। সন্ডার্স সেই হাতে যথোপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিল। আমরা তিনজনে ক্যারাভান থেকে বেরিয়ে এলাম। 26শে জুন। মন্টেফ্রিওতে কি পাওয়া যাবে না যাবে সে নিয়ে আর চিন্তা না করে আমরা এখান থেকেই আমাদের অ্যালকেমিক ল্যাবরেটরির জন্য যাবতীয় জিনিস কিনে নিয়েছি। পোর্টোবেলো স্ট্রিটে এখানকার চোরাবাজার। সেখানে 2.5 ঘন্টা কাটিয়ে ঠিক পুরনো ছবিতে যেমন দেখা যায় তেমনই সব মাটির পাত্র, কাচের ফ্লাস্ক, রিটার্ট ইত্যাদিও জোগাড় করেছি। সন্ডার্সের এক বন্ধু এখানকার নামকরা ফিল্ম প্রডিউসার। তিনি নাকি বছর 3 আগে অ্যালকেমি সংক্রান্ত একটা ভুতুড়ে ছবি করেছিলেন। সেই ছবিতে গবেষণাগারের দৃশ্যে ব্যবহারের জন্য নানা রকম হাতা, খুন্তি, ঘটি, বাটি, কড়া ইত্যাদি তৈরি করানো হয়েছিল। সন্ডার্স তার কিছু জিনিস ভাড়া নেবার ব্যবস্থা করেছে। সন্ডার্সের বেড়াল মুস্তাফাও অবশ্যই আমাদের সঙ্গে যাচ্ছে। আমার ধারণা ক্রোল না বললেও সন্ডার্স তাকে সঙ্গে নিত, কারণ মুস্তাফাকে বেশি দিন ছেড়ে থাকা তার পক্ষে সম্ভব নয়। সোনা তৈরি নিয়ে আমার বিশেষ আগ্রহ নেই, বা তৈরি হলেও সে সোনায় আমার কোনো লোভ নেই। আমার আগ্রহের প্রধান কারণ আমি স্পেনের এই অংশটা দেখিনি। সন্ডার্সের হাতে বিশেষ কোনো কাজ নেই, তাই ও এই আউটিংয়ের ব্যাপারে মোটামুটি উৎসাহী বোধ করছে। আর ক্রোলের কথা কি আর বলবো, উত্তেজনার ঠেলায় সে এক মুহূর্ত চুপ করে বসে থাকতে পারছে না। মাঝে মাঝে আবার দেখছি পিয়ানোর উপর নোট বই রেখে তাতে কি যেন সব হিজিবিজি জ্যামিতিক নকশা কাটছে। দেখে অনেকটা তান্ত্রিক মণ্ডলের মতো মনে হয়। বিকেলের দিকে বাক্স গুছোচ্ছি, এমন সময় নিচ থেকে কলিং বেলের শব্দ পেলাম। তার কিছুক্ষণ পরেই নিচের দরজা খোলার শব্দের সঙ্গে সঙ্গে একটা চেনা কণ্ঠস্বর পেলাম। ইনি সেই ক্রোলের প্রতিদ্বন্দ্বী আমেরিকান ভদ্রলোক। কৌতূহল হওয়াতে আমিও নিচে গেলাম। সন্ডার্স ততক্ষণে ভদ্রলোককে বৈঠকখানায় বসিয়েছে। ক্রোলও নিশ্চয়ই আগন্তুকের গলার আওয়াজ পেয়েছিল, কারণ মিনিট খানিকের মধ্যে সেও নেমে এলো। আগন্তুক প্রথমেই পকেট থেকে 3টে ভিজিটিং কার্ড বার করে আমাদের তিনজনের হাতে তুলে দিল। তাতে নাম লেখা আছে রিউফাস এইচ ব্ল্যাকমোর। রিউফাস ব্ল্যাকমোর, বলে উঠল ক্রোল। তুমি কি ব্ল্যাক আর্ট অ্যান্ড হোয়াইট ম্যাজিক নামে বইটা লিখেছ? আগে হ্যাঁ, আমি সেই ব্যক্তি। আমি মুখটা ভালো করে দেখেছিলাম। লম্বাটে গড়ন, চামড়া অস্বাভাবিক রকম ফ্যাকাশে, মাথার কালো লম্বা চুল কানের পাশ দিয়ে কাঁধ অবধি ঝুলে আছে। চোখের চাহনিতে এখন যে ঠান্ডা অলস ভাবটা রয়েছে সেটা স্থায়ী নয় নিশ্চয়ই, কারণ এই চোখকেই জ্বলতে দেখেছি সেদিন কলিংউডের নিলাম ঘরে। ভদ্রলোক এবার তার কোটের ডান পকেট থেকে বার করলেন 3টে রূপালী বল, সাইজে পিংপং বলের মতো। তারপর চোখের সামনে সেগুলো দিয়ে পরপর অন্তত 25 রকম ম্যাজিক দেখিয়ে ফেললেন। ঝলমলে বলগুলো এই আছে এই নেই, কোথায় যে যাচ্ছে চোখের নিমেষে তা বোঝার কোনো উপায় নেই। এমনই হাত সাফাই মিস্টার ব্ল্যাকমোরের। সবশেষে অদৃশ্য বল 3টে যখন একটা একটা করে আমাদের তিনজনের পকেট থেকে বার করলেন, তখন আপনা থেকেই হাততালি দিয়ে উঠলাম। তোমার ক্ষমতার তারিফ না করে উপায় নেই, বলে ফেলল উইলহেম ক্রোল। কি দেখলে আমার ক্ষমতা? শুকনো হাসি এসে বলল রিউফাস ব্ল্যাকমোর। এ তো অত্যন্ত মামুলি ম্যাজিক। আমার আসল ম্যাজিক কোনটা জানো? এই বলে ব্ল্যাকমোর একটা বল তার ডান হাতের তর্জনী আর বুড়ো আঙ্গুলে ধরে আমাদের সামনে তুলে ধরে বলল, এই বল রূপোর তৈরি, আর এই রূপো আমার তৈরি। এর চেয়ে বেশি খাঁটি রূপো পৃথিবীর কোনো খনিতে পাওয়া যাবে না। আমরা তিনজনেই চুপ। ব্ল্যাকমোরের শান্ত চোখ এখন জল করছে। অ্যালকেমির অর্ধেক জাদু এখন আমার হাতের মুঠোয়, বলে চলল ব্ল্যাকমোর। কিন্তু সোনা তৈরির কাজে এখনো সফল হতে পারিনি, আজ 3 বছর ধরে চেষ্টা করেও। আমার বিশ্বাস সাভেদ্রার ডায়েরিতে তার বিবরণ আছে। সাভেদ্রা যে একটা ডায়েরি লিখেছিল সে খবর আমি আমার গুরুর কাছ থেকে পাই। সেটা কলিংউডে নিলামে চড়বে জেনে আমি সান ফ্রান্সিসকো থেকে ফ্লাই করে চলে আসি। ভেবেছিলাম সস্তায় পেয়ে যাব, কিন্তু প্রফেসর ক্রোলের মাথায় যে খুন চাপবে সেটা বুঝতে পারিনি। আমি সেদিন তাকে ওভারবিট করতে পারতাম, কিন্তু পরে মনে হলো আমার সঙ্গে ভালো করে আলাপ হলে তিনি নিজেই হয়তো ওই একই দামে ডায়েরিটা আবার আমায় বেচে দেবেন।
আমার বিশ্বাস প্রফেসর ক্রোল ডায়েরিটা তার সংগ্রহের জন্য কিনেছেন, যেমন আর 5 জন কালেক্টর কিনে থাকেন। কিন্তু আমি নিজে অ্যালকেমিস্ট, আমেরিকার সম্ভবত সারা বিশ্বের একমাত্র খাঁটি অ্যালকেমিস্ট। আমার গুরু এখন জীবিত নেই। এখন একমাত্র আমি ওই ডায়েরিটার সদ্ব্যবহার করতে পারি। আমি টাকা নিয়ে এসেছি, ডায়েরিটা আমার চাই। রিউফাস ব্ল্যাকমোর এবার তার কোটের পকেট থেকে একটা সুদৃশ্য চামড়ার নোট কেস বার করলো। তারপর তা থেকে 1 তারা 10 পাউন্ডের নোট বার করে সামনে টেবিলের উপরে রাখলো। এবার ক্রোল মুখ খুলল। আপনি ও টাকা ফিরিয়ে নিন মিস্টার ব্ল্যাকমোর। সাভেজটার ডায়েরি হাতছাড়া করার কোনো বাসনা নেই আমার। আপনি ভুল করছেন প্রফেসর ক্রোল। বোধহয় না। আপনি জাদুকর হতে পারেন, কিন্তু আপনি যে অ্যালকেমিস্ট তার কোনো প্রমাণ নেই। ওই বলের রূপও যে আপনারই তৈরি সেটা আমি মানতে বাধ্য নই। রিউফাস ব্ল্যাকমোর কয়েক মুহূর্ত চুপ। তারপর আমাদের 3 জনের দিকে নির্মম দৃষ্টি এনে নোটের ওপর তাড়াটা তুলে পকেটে পুরে এক ঝটিকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ক্রোলের দিকে তাকিয়ে বলল, শতকরা 99% খাঁটি রূপো গবেষণাগারে রাসায়নিক উপায়ে তৈরি করা সম্ভব হয়েছে সেটা জানো বোধ হয়, কিন্তু 100% খাঁটির উপর কোনো হদিশ পাওয়া যায় না আমার তৈরি এই রূপো ছাড়া। এই বলে ব্ল্যাকমোর 3টে বলের একটা ক্রোলের দিকে ছুড়ে দিল। বলটা ক্রোলের কোলে গিয়ে পড়ল। তোমরা 3 জনেই বৈজ্ঞানিক বলে জানি, বলে চলল ব্ল্যাকমোর। অন্তত আমার কথাটা সত্যি কিনা বিচার করে দেখার জন্য এই রূপও তোমাদের যাচাই করে দেখতে অনুরোধ করছি। 2 দিন সময় দিচ্ছি। আমি ওয়ালড্রফ হোটেলে রয়েছি। আমার ঘরের নম্বর 429। যদি তোমাদের মত বদলায় এবং তোমরা সাভেদ্রার ডায়েরিটা আমাকে বিক্রি করা স্থির করো, তাহলে আমাকে ফোন করে দিও। আর যদি বিক্রি না করো, তাহলে এটুকু বলে যাচ্ছি যে তোমাদের দ্বারা তৈরি হবে না। এই নাটকীয় বক্তৃতাটা দিয়ে আর 1 মুহূর্ত অপেক্ষা না করে রিউফাস ব্ল্যাকমোর গটগট করে দরজার দিকে এগিয়ে গেল। দরজার মুখে সে যে কাজটা করলো সেটাকে কোনো মতেই সমর্থন করা যায় না। সন্ডার্সের বেড়াল মুস্তাফা চৌকাটের পাশে বসেছিল। তাকে ব্ল্যাকমোর তার পেটেন্ট লেদারের ছুচলো জুতোর ডগা দিয়ে এক লাথি মেরে 3 হাত দূরে ছিটকে ফেলে দিল। সন্ডার্স হোয়াট দ্য হেল বলে উঠে দাঁড়িয়ে লোকটাকে বোধহয় আক্রমণই করতে যাচ্ছিল, কিন্তু ক্রোল তাকে বাধা দিল। ততক্ষণে অবশ্য ব্ল্যাকমোর রাস্তায় বেরিয়ে গেছে। ক্রোল বলল, লোকটা মোটেই সুবিধের বলে মনে হচ্ছে না, ওর পিছনে না লাগাই ভালো। মুস্তাফা রাগে যন্ত্রণায় গড়গড় করছে। সন্ডার্স তাকে কোলে নিয়ে আদর করতে ক্রমে তার রাগ পড়ল। অ্যালকেমিস্টের যদি এই নমুনা হয়, তাহলে বোধহয় অপরসায়ন জিনিসটাকে দূরে রাখাই ভালো। কিন্তু সে আর উপায় নেই। আমরা পরশুই গ্রানাডার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। কি আছে কপালে কে জানে। মন্টেফ্রিও, 29শে জুন। বৃষ্টি পড়ছে। আকাশের যা অবস্থা তাতে সহজে মেঘ কাটবে বলে মনে হয় না। ক্রোলের মতে এর চেয়ে শুভ লক্ষণ আর কিছু হতে পারে না, কারণ আমাদের গবেষণার একটা প্রধান উপাদান অনায়াসে সংগ্রহ হয়ে যাচ্ছে। সাভেদ্রা কাসেলের দোতলার একটা খোলা ছাদে একটা প্লাস্টিকের গামলা রেখে দেওয়া হয়েছে। মনে হয় বিকালের মধ্যেই সেটা ভরে যাবে। আমরা অবশ্যই কাসেলে উঠেছি হোটেলে। আরও 1 দিন 2 হোটেলেই থাকতে হবে। সাভেদ্রা কাসেলে কেউ থাকে না, এবং কতকাল যে থাকে না তার কোনো হিসেব নেই। তবে সাভেদ্রা পরিবারের নাম এখানে সকলেই জানে। আমরা মন্টেফ্রিও পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাস্তায় প্রথম যে লোকটিকে জিজ্ঞেস করলাম, সেই কেল্লার হদিস দিয়ে দিল। গ্রানাডাতে রাত্রে বিশ্রাম নেবার সুযোগ হওয়াতে আমরা দিব্যি তাজা বোধ করছিলাম। তাই আর সময় নষ্ট না করে সেই লোকের নির্দেশ অনুযায়ী মন্টেফ্রিও পোস্ট অফিসের পাশ দিয়ে বাঁ দিকে মোড় নিয়ে পাহাড়ি পথ ধরে চলতে শুরু করলাম। দ্বিতীয় ল্যান্ডমার্কে পৌঁছতে লাগলো 10 মিনিট। এটা একটা প্রাচীন মুরীয় সরাইখানার ধ্বংসাবশেষ। স্পেনের এই অংশটা 8ম শতাব্দী থেকে 700 বছর আরব দেশীয় মুসলমানদের বা মুরদের অধীন ছিল। তার চিহ্ন এখনো সর্বত্র ছড়িয়ে আছে। গ্রানাডার আলহামব্রা প্রাসাদ তো জগৎ বিখ্যাত। বিধ্বস্ত সরাইখানার পাশে গাছতলায় একটি ছেলে গলায় দড়ি বাঁধা একটা পোষা বেজি কাঁধে নিয়ে দাঁড়িয়েছিল। সে আমাদের ট্যাক্সি থামতে কৌতূহলভাবে এগিয়ে এলো। তাকে সাভেদ্রা কাসেলের কথা জিজ্ঞেস করতে সেই খবর দিল যে সেখানে কেউ থাকে না। আমরা বললাম যে সেখানে কারোর সঙ্গে দেখা করা আমাদের উদ্দেশ্য নয়।
আমরা শুধু একবার কাঁসালটা দেখতে চাই। তাতে সে বলল যে তাকে গাড়িতে তুলে নিলে সে খুব সহজেই পথ দেখিয়ে দিতে পারবে। শুধু তাই নয়, সে এখানকার গাইড হিসেবেও কাজ করতে পারবে। এতে আমাদের আপত্তি নেই, কাজেই তাকে তুলে নিলাম। ছেলেটা খুব গোপ্পে, না জিজ্ঞেস করতেই নিজের সম্বন্ধে এক ঝুড়ি খবর দিয়ে দিল। তার নাম পাবলো। তার আরও 5টি ভাই ও 7টি বোন আছে। সে নিজে সবচেয়ে ছোট। সে এখন কোনো কাজ করে না। তার বাপের একটা মদের দোকান আছে। 3 ভাই সেখানে কাজে লেগে গেছে। আর দুবাইয়ের একজনের ফলের দোকান আছে, আর একজন রেস্টুরেন্টে বাজনা বাজায়। বোনেদের সকলেরই বিয়ে হয়ে গেছে। পাবলো মন্টেফ্রিওর ইতিহাস জানে। কোন বাড়ির কত বয়স, কোথায় কে থাকতো, কোন রাজা কোন যুদ্ধে মারা গিয়েছিল, সে সবই জানে। মাঝে মাঝে ট্যুরিস্টদের গাইড হিসেবে কাজ করে সে 2 পয়সা কামিয়ে নেয়, যদিও পড়াশোনা বিশেষ করেনি বলে ভালো কাজ পায় না। তার আসল শখ হলো জন্তু ধরা এবং পোষা। এই বেজিটাকে ধরেছে মাত্র 3 দিন আগে, কিন্তু এর মধ্যেই দিব্যি পোষ মেনে গেছে। সামনের সিটে বসে সে আত্মজীবনী শোনাচ্ছিল। আমরা 3 জনে পিছনে বসে পরস্পরের সঙ্গে ফিসফিস করে ঠিক করে নিলাম যে পাবলোকে প্রস্তাব করব, আমরা যে কদিন এখানে আছি সে কদিন সে আমাদের 5 ফরমাস খাটবে, তাকে আমরা পয়সা দেব। অবশ্যই আমাদের কাজটা আদৌ করা সম্ভব হবে কিনা সেটা সাভেদ্রা কাসাল না দেখা পর্যন্ত বোঝা যাচ্ছে না। জঙ্গলের মধ্যে একাবেক পথ ধরে আরও মিনিট 15 গিয়ে একটা জায়গায় এসে পাবলো গাড়ি থামাতে বলল। বাকি পথটা আমাদের হেঁটে যেতে হবে। কত দূর? জিজ্ঞেস করলো ক্রোল। বেশি নয়, 2 মিনিটের পথ, আশ্বাস দিয়ে বলল পাবলো। ঘড়ি ধরে 2 মিনিট না হলেও আগাছা ভেদ করে মিনিট 5 মধ্যে আমরা যে বাড়িটার ফটকের সামনে পৌঁছালাম, সেটা কাসেল বলতে যে বিরাট অট্টালিকার চেহারা আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেরকম বড় অবশ্যই নয়, কিন্তু শতখানেক লোক একসঙ্গে থাকার পক্ষে সে যথেষ্ট বড়, তাতে কোনো সন্দেহ নেই। এই দুর্গের চারদিকে পরীক্ষা নেই, বা কোনো কালে ছিলও না। রাস্তা থেকে সোজা গেটের ভিতর দিয়ে ঢুকে বাঁকা পথ দিয়ে কিছু দূর গেলেই বাড়ির সদর দরজায় পৌঁছানো যায়। পাবলো বুঝেছে যে আমরা বাড়ির ভিতর ঢুকতে চাই, তাই সে সতর্ক করে দিল। ও বাড়ি এখন 1000 খানেক বাদুড়ের বাসা, তাছাড়া ইঁদুর, সাপ এসবও আছে। সন্ডার্স বলল, তুমি ও বাড়ির ভেতর সম্বন্ধে এত জানলে কি করে? পাবলো বলল, একবার একটা স্যালামান্ডারকে তাড়া করে কাসেলের মধ্যে ঢুকেছিলাম। খুব নাজেহাল করেছিল জানোয়ারটা, একেবারে ছাদ পর্যন্ত দৌড় করিয়েছিল। স্যালামান্ডার হলো গিরগিটি শ্রেণীর জানোয়ার, স্পেনের এই অঞ্চলে পাওয়া যায়, এটা জানতাম। বাড়ির ভিতর আর কি দেখলে? প্রশ্ন করল ক্রোল। পাবলো বলল, আসবাবপত্র বলতে কয়েকটা ভাঙা কাঠের চেয়ার আর টেবিল ছাড়া কিছু নেই। দেওয়ালের গায়ে কিছু মরচে ধরা অস্ত্রশস্ত্র নাকি এখনো টাঙানো আছে। কয়েকটা ঘরে নাকি ছাদের কড়ি বরকা আলগা হয়ে নিচে ঝুলে পড়েছে। আরেকটা ঘরে তালা দেওয়া বলে তাতে ঢোকা যায় না। তবে আশ্চর্য এই যে কাছেলে একটা রান্নাঘর রয়েছে, তাতে নাকি কিছু পুরনো বাসনপত্র এখনো পড়ে আছে। পাবলো সেখান থেকে একটা মাটির পাত্র নিয়ে গিয়ে তার মাকে উপহার দিয়েছিল। এই কথাটা শুনে আমাদের 3 জনের কৌতূহল সপ্তমে চড়ে গেল। সে রান্নাঘর আমাদের দেখাতে পারবে? চাপা স্বরে প্রশ্ন করল ক্রোল। কেন পারবো না, বলল পাবলো। আপনারা চলুন না আমার সঙ্গে। আমরা গেলাম এবং গিয়ে দেখলাম আমাদের অনুমান মিথ্যে হয়নি। সাভেদ্রা কাসেলের দক্ষিণ পূর্ব কোণে একটা ঘর যে আজ থেকে 700 বছর আগে কোনো অ্যালকেমিস্টের গবেষণাগার হিসেবে ব্যবহার হয়েছিল তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। চুল্লি, মেঝের মাঝখানে চৌবাচ্চা, মাটির পাত্র, কাচের বয়াম, রিটার্ট, কোনো জিনিসেরই অভাব নেই। যদিও সবকিছুর উপরেই রয়েছে 7 শতাব্দীর ধুলোর আচ্ছাদন। একটা হাঁপড়ও রয়েছে সেই যুগের, যেটা নেড়ে ছেড়ে ক্রোল বলল তাতে এখনো অনায়াসে কাজ চলবে। আশ্চর্য লাগছিল, কারণ ঠিক এই রকম জিনিসপত্র সমেত এই রকমই ঘরের ছবি বহু প্রাচীন অ্যালকেমির বইতে দেখেছি। কেবল তফাৎ এই যে যারা এখানে কাজ করতে চলেছে তারা 20 শতাব্দীর মানুষ। তবে এও ঠিক যে ক্রোলের সঙ্গে সঙ্গে আমাদের মনও ক্রমে পৌঁছিয়ে যাচ্ছে সেই মধ্যযুগে। নারীর মধ্যে যে চাঞ্চল্য অনুভব করছি, ঠিক সেই রকমই চাঞ্চল্য নিশ্চয় অনুভব করত মধ্যযুগের অ্যালকেমিস্টরা। পাবলোকে আমরা কাজে বহাল করে নিলাম। দিনে 1000 পেসেট,
অর্থাৎ 10 টাকার মতো নেবে। আজকের মতো এই পর্যন্তই। গল্পে এরপর কি হলো জানতে অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য। গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন এবং উপরে বেল বাটনটিতে ক্লিক করে দেবেন।